নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকের প্রাইম টাইম। আর প্রাইম টাইমের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভায় অপারেশন সিন্দুর নিয়ে কার্যত বাগযুদ্ধ বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রীর মধ্যে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অপারেশন সিন্দুর নিয়ে কার্যত বাগযুদ্ধ। ইতিমধ্যেই সেনাকে কুর্নিশ জানানো হয়েছে, সেনাকে সম্মান জানানো হয়েছে, কিন্তু সিঁদুর কথায় আপত্তি কোথায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ সেনাকে সম্মান জানাচ্ছেন, সেনাকে কুর্নিশ জানাচ্ছেন, কিন্তু অপারেশন সিন্দুরের সেক্ষেত্রে সিন্দুর কথায় আপত্তি কোথায়? বিধানসভায় সেনাবাহিনীকে ধন্যবাদ সূচক প্রস্তাবে সিন্দুর শব্দটি নেই কেন? কিসের আপত্তি? সেনাকে কুর্নিশ জানাবেন। আমরা লাফিয়ে লাফিয়ে সমর্থন করব, সিন্দুর শব্দটি যুক্ত করতে বলবো। আবেদন প্রস্তাবে অপারেশন সিন্দুর যুক্ত করুন, বিধানসভায় বললেন শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিম, উদয়ন গুহ মন্তব্যেরও প্রতিবাদ করেন শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে কথার এখানে আলোচনা নয়, অর্থাৎ বিধানসভার বাইরের কথা এখানে আলোচনা নয়। শুভেন্দুর প্রতিবাদে পাল্টা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সেনাকে কুর্নিশ জানানো হচ্ছে, বিধানসভায় সেনাকে সম্মান জানানো হচ্ছে, কিন্তু সিঁদুর কথায় আপত্তি কোথায়? সিঁদুর শব্দটিতে আপত্তি কোথায়? এমনটাই প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, একেবারে অপারেশন সিন্দুর নিয়ে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার মধ্যে বাগযুদ্ধ কার্যত, এবং সিন্দুর কথায় আপত্তি কোথায় এমনটাই কিন্তু প্রশ্ন করেছে বিরোধী দলনেতা। মৌমিতা, দেখো, একেবারে বিধানসভায় অপারেশন সিন্দুর অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিশেষ প্রস্তাব আনার কথা ছিল, এবং সেই মতোই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিশেষ প্রস্তাব নিয়ে আসেন। কিন্তু সেই প্রস্তাবকে নৈতিকভাবে বিজেপি সমর্থন করলেও এই প্রস্তাবে কেন সিঁদুর শব্দটি ব্যবহার করা হয়নি সেই অভিযোগ তোলা হয় বিজেপির তরফ থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য যে পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল সেখানে কিন্তু হিন্দুদের বেছে বেছে নিধন করা হয়, হিন্দুদের ওপরেই আক্রমণ করা হয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনী যে প্রত্যাঘাত করেছে, তারা যে যোগ্য জবাব দিয়েছে, সেই অপারেশন সিন্দুর অর্থাৎ যেটা ইতিমধ্যে আমরা দেখছি যে বিদেশের মাটিতেও তার কিন্তু জয়গাথা, তার সাফল্যের কথা বিভিন্ন প্রতিনিধি দল তারা কিন্তু তার বিভিন্ন জায়গায় তার বর্ণনা দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব নিয়ে আসা হচ্ছে, এবং সেই প্রস্তাবে কেন সিঁদুর শব্দটি ব্যবহার করা হবে না, সেক্ষেত্রে আপত্তি কোথায় মূলত শুভেন্দু অধিকারী সেই প্রশ্নই কিন্তু তোলেন। এবং পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় যে সমস্ত জঙ্গিরা এই পেহেলগাঁওতে হামলা করলো, যারা এই জঙ্গি হামলা ঘটালো, সেই সমস্ত জঙ্গিরা কোথা থেকে কিভাবে তারা এসেছিল তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। এবং সীমান্ত রক্ষার দায়িত্ব যেহেতু বিএসএফ বা সিআইএসএফ, সেক্ষেত্রে কোন জায়গায় ইন্টেলিজেন্সের সমস্যা হলো যে কারণে জঙ্গিরা এভাবে প্রবেশ করলো এবং তারা হিন্দুদের উপরে আক্রমণ চালালো, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু যথেষ্ট উদাসীন। অর্থাৎ একেবারে এই প্রস্তাব, ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে যে প্রস্তাব আনা হয়েছে, সেই প্রস্তাবকে কেন্দ্র করেও শাসক বিরোধী তরজা কিন্তু শুরু হয়ে গিয়েছে। পাল্টা একেবারে দেখা যায় যে অগ্নিমিত্রা পাল তিনি বেশ কিছু বক্তব্য রাখতে চেষ্টা করেন, কিন্তু তাকে একেবারে কড়া ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেন যে ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে কোনো বক্তব্য যদি তিনি দেন সেটা তিনি শুনবেন, কিন্তু রাজনীতি সম্পর্কে কোনো বক্তব্য অগ্নিমিত্রা পালের কাছ থেকে তিনি শুনতে কিন্তু একেবারেই নারাজ। এবং বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেটা একেবারেই নক্কারজনক। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় পাল্টা বিরোধী দলনেতা তিনিও কিন্তু আক্রমণ করেন। তার বক্তব্য যে শাহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী যত না পাকিস্তানের প্রশংসা করেন, তার থেকেও বেশি মাত্রায় মুখ্যমন্ত্রী পাকিস্তানের প্রশংসা করছেন, তিনি মুসলিম তোষণ করছেন, এবং যে কারণে কিন্তু এই প্রস্তাব আনা হয়েছে ঠিকই ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে, কিন্তু সেখানে সিঁদুর শব্দটিকে ব্যবহার করা হয়নি। অর্থাৎ ভারতীয় নারীদের, মা বোনেদের যে সম্মান রক্ষার্থেই ভারতীয় সেনাবাহিনী তারা এই যে প্রত্যাঘাত করেছে, সেই মূল যে জায়গা, সেই জায়গাটিকেই কিন্তু অস্বীকার করা হচ্ছে, এরকমটাই অভিযোগ করা হচ্ছে বিরোধী দলনেতার তরফ থেকে বা বিজেপির তরফ থেকে। এবং এই বিষয়টাকে নিয়ে একেবারে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায় বিধানসভার অন্দরে। পাল্টা ফিরহাদ হাকিমের যে মন্তব্য, তিনি প্রধানমন্ত্রীকে যে গায়ে মানে না আপনি মোরল যে মন্তব্য করেছিলেন, সেই বিষয়টা নিয়েও সরব হন বিরোধী দলনেতা, যদিও স্পিকার একেবারেই এই বিষয়টিকে নাকচ করে দেন। তার বক্তব্য ছিল যে এগুলো বিধানসভার বাইরের বিভিন্ন বক্তব্য, সে বিষয় নিয়ে বিধানসভা
বিধানসভায় আলোচ্য বিষয় নয়। তবে আমরা জানি যে এর আগেই আলোচনা হচ্ছিল যে আজকে অর্থাৎ বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে এই ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে বিশেষ প্রস্তাব আনতে পারে শাসক দল, এবং সেই প্রস্তাবকে নিয়েও কিন্তু শাসক বিরোধী তরজা একেবারে চরমে উঠল বলা যেতে পারে। এবং মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা, এবং তার বক্তব্য যে তিনি পাকিস্তানকে প্রকারান্তরে সমর্থন করছেন, পাকিস্তানের গুণগান তিনি গাইছেন, এবং যেভাবে রাজ্যের বিভিন্ন ইস্যুতে দেখা যায় যে মুখ্যমন্ত্রী মুসলিম তোষণ করছেন বলে অভিযোগ তোলা হয় বিজেপির তরফ থেকে। এক্ষেত্রেও বলা হচ্ছে যে হিন্দুদের ওপরে আক্রমণ করা হয়েছে, হিন্দু নিধন করা হয়েছে, এমনকি কলকাতার যে দুজন পর্যটককে হত্যা করা হয়েছে তাদের পরিবারের সদস্যরাও বলেছিলেন যে তাদেরকে কলমা পড়তে বলা হয়েছিল। তাদের ভারতীয় যে চিহ্ন তাদের শরীরে, মহিলাদের শরীরে হিন্দুদের যে চিহ্ন, সেই চিহ্ন দেখে তাদেরকে কিন্তু আক্রমণ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিন্দুর শব্দতে আপত্তি কোথায়, এই শব্দ ব্যবহার করার ক্ষেত্রে কোথায় আপত্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই প্রশ্ন কিন্তু তোলা হয়। এবং সেখানে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু পাল্টা প্রতি আক্রমণ করেছেন। তিনি বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারের মন্তব্যকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন, এবং এই বিষয়টা নিয়ে আজকে বিধানসভা কক্ষে কিন্তু অধিবেশন চলাকালীন রীতিমতো শাসক বিরোধী তরজা শুরু হয়ে যায়। এবং একেবারেই শুভেন্দু অধিকারীকে বলতে দেওয়া হয়নি বলে তার অভিযোগ। তারা প্রথমার্ধে ওয়াকআউট করে বেরিয়ে আসেন, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু শাসক দলের যারা বিধায়করা রয়েছেন এবং বিরোধী দলের যারা বিধায়করা রয়েছেন দুপক্ষই তারা কিন্তু বিভিন্ন রকম বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন আজকে। ধন্যবাদ মৌমিতা। এবং এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন, এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যান, IMF এর ঋণ, ADBI ঋণ, যেভাবে প্রশংসা করেছেন, এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানায়। এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে, তার পরিবার, তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন। অত্যন্ত কুরুচিকর, নিম্নরুচি। আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ, মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে। আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা, ছি মমতা, ছি মমতা উনার সামনে করেছি। এর পাশাপাশি ফ্যাশন নিয়ে আপনি কথা বলুন, শুনবো, রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না। দুদিনের রাজনীতি করছেন, আপনার কীর্তিকলাপ সব জানি। মুখ্যমন্ত্রী বলেছেন অগ্নিমিত্রা পালকে, এবং এর প্রত্যুত্তর অগ্নিমিত্রা পাল ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত যুক্তিকে, আমি যে যুক্তি রেখে যে প্রশ্ন ওনাকে করেছিলাম সেই যুক্তিকে উনি খণ্ডন করতে পারলেন না, এবং খণ্ডন করতে না পেরে উনি আমাকে ব্যক্তিগত আক্রমণে নেমে গেলেন। উনি পুলওয়ামা নিয়ে যখন কথা বলছিলেন এবং উনি কতটা দেশপ্রেমী সেটা বোঝাবার চেষ্টা করছিলেন, আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনি তো পুলওয়ামা আর বালাকোটের সময় সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমার প্রশ্ন শুনে উনি অত্যন্ত রেগে গিয়ে উনি বলেন আমি বেশ করেছি। তাহলে একটা স্ট্যান্ড রাখুন মুখ্যমন্ত্রী, মুখ আর মুখোশ দুটো আলাদা হয়ে যাচ্ছে। আপনি আজকে আমাকে অপমান করছেন, আমি অপমান মনে করি না। আপনি আমাকে বলছেন আপনার কাছ থেকে আমি ফ্যাশন নিয়ে কথা শুনবো। আপনি আমাকে, আমি অত্যন্ত গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ডিজাইনার হিসেবে, ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি 23টা বছর যে ডিজাইনিং করেছি, এখন মানুষের সেবা করতে করতে টাইম পাই না, আমি সত্যি গর্বিত। কিন্তু আপনি আজকে যেভাবে আমাকে আক্রমণ করেছেন, আপনি আমার যে কারিগর, আমার যারা তাঁতি, আমার যারা কাপড় রং করে, ডায়ার,
আমার যারা জরির কাজ করে, আপনি সবাইকে অপমান করেছেন, আমার ইন্ডাস্ট্রিকে আপনি অপমান করেছেন। আপনি ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন, যে থ্রেট কালচারের কথা আমরা সবসময় শুনি এবং বুঝি। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করব না মুখ্যমন্ত্রী, আমি আপনাকে কোনোদিন অসম্মান করব না, কারণ আপনি তো আমার মুখ্যমন্ত্রী। ইচ্ছে করলে আমি দীপক ঘোষের বইটা এনে এখন পড়তে পারতাম, কিন্তু আমার সেই রুচি নেই মুখ্যমন্ত্রী। আমার পারিবারিক আমার যে আপব্রিঙ্গিং বা আমার যে লেগেসি, আমার পরিবার এবং আমার দল আমাকে যে শিক্ষা দিয়েছে, তাতে এই নিম্ন রুচির রাজনীতি, যেটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ লাইভ হলে ভালো হতো, আপনি যেভাবে কথা বলেছেন সেটা আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি যে ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের মহিলাদের সিঁদুর নামটি, অপারেশন সিঁদুর নামটিকে না দিয়ে আপনি যেভাবে যে ভাষায় কথা বলেছেন, বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন এবং আমাকে আক্রমণ করেছেন, ইট ইজ আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি আপনার ওই চেয়ারটাকে না, সেটাকে অপমান করবেন। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, চুলের মুঠি ধরে মারা হয় এক মহিলাকে। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি এবং এক মহিলাকে, স্কুটি চালক মহিলাকে বেধড়ক মারধর করা হয়। অনিয়ন্ত্রিতভাবে স্কুটি চালানোর অভিযোগ তরুণী চালকের বিরুদ্ধে ইতিমধ্যে গালিগালাজেরও অভিযোগ রয়েছে। প্রকাশ্যে সেই ছবি সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল। ইতিমধ্যেই জানা গিয়েছে যে পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, স্কুটি চালক মহিলাকে বেধড়ক মারধর করা হয়। মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনিয়ন্ত্রিতভাবে স্কুটি চালানোর অভিযোগ তরুণী চালকের সঙ্গে বচসা কাউন্সিলরের। তরুণীর বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ। প্রকাশ্যে তরুণীকে বেধড়ক মার কাউন্সিলরের। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বেধড়ক মারধর করা হয়, চুলের মুঠি ধরে মারা হয়। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে অভিযোগ। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, অনিয়ন্ত্রিতভাবে স্কুটি চালাচ্ছিলেন ওই মহিলা, এমনটাই অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে। পাশাপাশি গালিগালাজ করেছেন, এমনটা কিন্তু অভিযোগ ওই মহিলা স্কুটি চালকের বিরুদ্ধে। এবং এই নিয়েই শুরু হয় বচসা। তারপর ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয়। বেধড়ক মার কাউন্সিলরের, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে এই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, স্কুটি চালককে বেধড়ক মারধর করা হয়। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং এক মহিলাকে রীতিমতো চুলের মুঠি ধরে মারা হচ্ছে। প্রণব, ঠিক কি কারণে মারা হয়েছে, কি অভিযোগ রয়েছে ওই মহিলার বিরুদ্ধে? দেখো, যে ভাইরাল ছবি আমাদের হাতে এসেছে সেটি হচ্ছে পানিহাটি পৌরসভা, যে পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের শ্রাবন্তী রায় একজন মহিলাকে মারধর করছে এবং সেই মহিলাও কিন্তু শ্রাবন্তী রায়কে মারধর করছে। সেই ছবি কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং সেই ছবিতে দেখা যাচ্ছে যে মারতে মারতে তারা নিচে মাটিতে বসে পড়ছে। একটা বিষয় যে কাউন্সিলরকে যখন ফোন করি, কাউন্সিলর ফোনে জানান যে গতকাল পানিহাটি যে মহোৎসব, যে জন্ম উৎসব ছিল, সেখানে ওই মেয়েটি রাত ড্রাইভিং করছিল, অর্থাৎ বাজেভাবে গাড়ি চালাচ্ছিল। তারই প্রতিবাদ যখন করতে যায় তখন সেই মেয়েটি নাকি কাউন্সিলরের উপর চড়াও হয় এবং তারপরে কিন্তু দুই পক্ষের মধ্যে ঝামেলা বসেছে এবং হাতাহাতি পর্যায়ে, এবং হাতাহাতি চরম পর্যায়ে পৌঁছেছে, সেই ভিডিও দেখা যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে যেই মেয়েটির সাথে যে কাউন্সিলর পৌরসভায় যে ঝামেলা হয়েছিল বা হাতাহাতি হয়েছিল, সেই মেয়েটির সঙ্গে যোগাযোগ করা গেল, তরুণীর সঙ্গে যোগাযোগ করা গেল, সে কিন্তু কোনোভাবে কোনো উত্তর দিতে রাজি নন। এবং এই ঘটনায় সম্পূর্ণভাবে কিন্তু এখন পর্যন্ত কোনো থানায় কোনো অভিযোগ হয়নি। কাউন্সিলরকে পৌরমাতাকে জিজ্ঞাসা করা হলে যে কোনো অভিযোগ করা হয়েছে কিনা, পৌরমাতা পরিষ্কার জানান সে একটি বাচ্চা মেয়ে, সে ভুল করেছে, তার সাথে পরে সে অন্যায় শিকার চেয়ে নিয়েছে, তাই সে থানায় কোনো অভিযোগ করেনি। কিন্তু পৌরমাতা ক্যামেরার সামনে আসতে না চলো তিনি কিন্তু ফোনের মাধ্যমে এইটাই আমাদের জানিয়েছেন।
ধন্যবাদ প্রণব। অন্যদিকে এই বিষয় পানিহাটি পুরসভার পুরপ্রধান ঠিক কি বলেছেন শোনাবো। কাউন্সিলর হচ্ছে পাবলিক ম্যান, এভাবে জড়িয়ে পড়াটা তো আমার মতে উচিত হয়নি। সুতরাং চেয়ারম্যান এর একটা ইনকোয়ারি করবে বলেছে এবং ইনকোয়ারি করে জানা যাবে আসল দোষীটাকে কে অপরাধ করেছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা সজল ঘোষ। আমরা সজল ঘোষের সঙ্গে ফোন লাইনে যোগাযোগ করেছিলাম, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা যাদের ভোট দিয়ে নির্বাচিত করেছি আমাদের প্রতিনিধি হিসেবে, যারা কাউন্সিলর হয়েছেন তারা আমাদের ভোটে নির্বাচিত হয়েছেন, হয়ে তারাই আমাদের গায়ে হাত তুলছেন। এটাকে বলে ফ্র্যাঙ্কেনস্টাইন। আমরা কাউন্সিলর তৈরি করিনি, আমরা আসলে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছি। এই ফ্র্যাঙ্কেনস্টাইনদের এখন বধ করা ছাড়া আর আমাদের কাছেও কোনো দ্বিতীয় পথ নেই। এরা সবাই এরকম। এনার বিরুদ্ধে ইনি সর্বগুণ সম্পন্না, ইনি শুধু তেরে মারতে যাচ্ছেন না। অনেক দলের লোকেরা, ওদের দলের লোক আমাকে বললো যে ও কথা বলার অবস্থায় ছিল না, তাইও মারতে যাচ্ছিল। এর আগে ওই রকম অবস্থাতেই নাকি উনি স্কুটার দিয়ে এক এলাকার বৃদ্ধাকে ধাক্কা মেরে দিয়েছিলেন। ধাক্কা লাগতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, কিন্তু সেটা কোন অবস্থায় সেটা দেখতে হবে। ড্রাইভ করার সময় অনেক কিছু করতে নেই, সেটা উনি করেছিলেন বলে লোকের অভিযোগ। এবং এটা সকলেই জানে ওই এলাকার। তো এটাই এদের চরিত্র। এবং এটা ভাববেন কি শুধু একটা না, কলকাতার পুরসভাতেও আমার উপর হামলা চালিয়েছিল কাউন্সিলররা। এটাই ওরা, মানে এই ভিডিওটা হচ্ছে জনগণের প্রতি ওদের জনপ্রতিনিধিদের ব্যবহার, আর অনুব্রতর অডিওটা হচ্ছে পুলিশের প্রতি তৃণমূল নেতাদের তাদের ব্যবহার। এই একটা একটা করে স্যাম্পেল বাইরে আসছে। আরজিকর কাণ্ডে এবার চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। শিয়ালদহ আদালতে ইতিমধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এবং এই রিপোর্টে 36 জনের বয়ানের নথি দেখতে চান বিচারক। এই বয়ানে 36 জনের বয়ানের নথি দেওয়া হয়েছে দেখতে চান বিচারক। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 24 জন, অর্থাৎ একটি রিপোর্টে 24 জন এবং অপর রিপোর্টে 12 জনকে জেরা করা হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে সিবিআই, এমনটাই দাবি করা হয়েছে এই স্ট্যাটাস রিপোর্টে। আপনারা জানেন আরজিকরের কাণ্ডে, আরজিকরের যে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের কাণ্ডে এর আগে 3টি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়। এবং রীতিমতো নির্যাতিতার যে আইনজীবী, সেই আইনজীবী কিন্তু প্রশ্ন করেন যে ক্ষেত্রে সিবিআই দাবি করেছিল যে তদন্ত চলছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 24 জনের যে বয়ানের নথি সিবিআই দিয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই 24 জন, কারণ আমরা দেখেছি যে এর আগে সন্দীপ ঘোষ তিনি কিন্তু মুক্ত হয়ে গিয়েছেন, জামিন পেয়ে গিয়েছিলেন তিনি এই আরজিকর মামলায়। এবং তাহলেও তাকে কেন ছাড়া হয়নি এখনো পর্যন্ত, সেই প্রশ্ন কিন্তু আইনজীবী করেন, অর্থাৎ নির্যাতিত পরিবারের আইনজীবী করেন। আরজিকর মামলায় এবার চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। 36 জনের বয়ানের নথি দেখতে চান বিচারক। একটি রিপোর্টে 24 জন এবং অপর একটি রিপোর্টে 12 জনকে জেরা করা হয়েছে, এমনটাই দাবি সিবিআই এর। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এর আগেও সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। নতুন কি রিপোর্টে নতুন কি তথ্য দিতে পেরেছে সিবিআই? মৌমিতা, দেখো, আগে স্ট্যাটাস রিপোর্টগুলিতে সিবিআই যে কথা বলেছে, মোট 36 জনের বয়ান নেওয়া হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নতুন করে তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়। সেই নথি দেখতে চান বিচারক, সেই নথি আজকে আদালতে জমা দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি সিবিআই এর যেটা বক্তব্য, যে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বা অন্যান্য বেশ কিছু ইন্টারভিউ মারফত এই আরজিকরের ঘটনা নিয়ে আরো বেশ কিছু তথ্য সামনে আসছে, সেগুলোকেও তারা খতিয়ে দেখছেন বিভিন্ন নোডাল অফিসারদের মাধ্যমে।
একটি সংস্থাকে দিয়ে সেগুলো যাচাই করা হচ্ছে এবং স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দিতে বেশ কিছুটা দেরি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল নির্যাতিতার পরিবারের আইনজীবীর তরফে। সেই পরিপ্রেক্ষিতে বিচারক বলেন যে এই মর্মে তাহলে আপনারা আদালতে আবেদন করুন এবং 16 জুলাই আবারও পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে একের পর এক যে স্ট্যাটাস রিপোর্ট গুলো জমা দেওয়া হচ্ছে সেগুলো মূলত একই রিপোর্টের কপি পেস্ট এবং সিবিআই এর তরফ থেকে বলা হচ্ছে যে তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন, তারা বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য যাচাই করছেন, কিন্তু নতুন কোনো অগ্রগতি সিবিআই তদন্তের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না। এমনকি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল বা সঞ্জীব ঘোষের বিরুদ্ধে এখনো পর্যন্ত চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই, সেই অভিযোগও করা হয়। তো সব মিলিয়ে আজকে চতুর্থ স্ট্যাটাস রিপোর্টে মূলত সিবিআই এর বক্তব্য যে তারা যাদেরকে জেরা করেছিল সেই তথ্য দেওয়া হয়েছে এবং এখনো সোশ্যাল মিডিয়া মারফত যে তথ্যগুলো হাতে আসছে সেগুলোকে তারা খতিয়ে দেখছেন, সেই বিষয়টাই তারা উল্লেখ করেছেন। ধন্যবাদ মৌমিতা। আর এই রিপোর্ট সম্পর্কে অর্থাৎ স্ট্যাটাস রিপোর্ট সম্পর্কে, স্ট্যাটাস রিপোর্ট যে সিবিআই জমা দিয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সিবিআই কোনো অগ্রগতি নেই, শুধু আমাদের মানে মাথায় হাত বোলানোর যেটা যে জিনিসটা সেই কাজটা সিবিআই করে যাচ্ছে। সেটা তো আমাদের লয়াররা বললো যে এরা ক্ষমতাশালী বলে আপনারা এদের কাস্টোডিয়াল করছেন না, যেটা তো করতেন। সেটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি, সংবাদ মাধ্যমে বলে আসছি যে এভাবে জিজ্ঞাসাবাদ না করলে তার সঠিক কথা বলুন। এরা ক্রিমিনাল, এদের যদি ওরকমভাবে জিজ্ঞাসা করা সামনে আর তদন্ত করছি বলে তো কত কী করা যায়। সে হসপিটালের মধ্যে খুন হলো, ধর্ষণ হলো, আর হসপিটালে এত পেশেন্ট বলুন, ডক্টর বলুন, গ্রুপ ডি নার্স, কেউ কিচ্ছু জানতে পারলো না। এরকম একটা ক্রাইম ঘটে যেতে পারে না, সেই জন্য আমরা তদন্ত সেই দিকটা হয়নি কিছুই। যেমন প্রাতিষ্ঠানিক খুন এটা, সেই প্রাতিষ্ঠানিক তদন্ত কিছু। ডোমজুর কাণ্ডে শ্বেতা খানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। আপনারা জানেন যে খর্দা কাণ্ডে এক নির্যাতন করা হয় এক তরুণীকে, দীর্ঘদিন বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় এক তরুণীকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মূল অভিযুক্ত আরিয়ান খান ও তার মা শ্বেতা খান এবং একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে এই শ্বেতা খানের বিরুদ্ধে। এবং যেটা জানা গিয়েছে ইতিমধ্যেই যে শ্বেতা খানের ফ্ল্যাটের পেছন থেকে এবার চুল মিলল, অর্থাৎ সেই চুল ওই নির্যাতিত মহিলার কিনা সেটাই কিন্তু জানার চেষ্টা করছে পুলিশরা, পুলিশ। ইতিমধ্যেই শ্বেতা খানের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। শ্বেতার বিরুদ্ধে ইতিমধ্যেই জমি দখলের অভিযোগ, মোটা অঙ্কের সুদে টাকা ধার দিত শ্বেতা, টাকা ধার দেওয়ার নামে বাড়ি কেড়ে নেয় শ্বেতা, শ্বশুর বাড়ির সম্পত্তিও নিজের নামে লিখিয়ে নেয় শ্বেতা। একের পর এক বিস্ফোরক তথ্য এই শ্বেতা খানের বিরুদ্ধে। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, আমরা দেখেছি যে এই খর্দা কাণ্ডে মূল অভিযুক্ত আরিয়ান খান এবং শ্বেতা খান এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শ্বেতা খানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। শান্তনু, এবার যেটা জানা গিয়েছে যে তার মোটা অঙ্কের সুদের টাকা ধার দিত এবং বাড়ি কেড়ে নিত, বাড়ি দখলের অভিযোগ রীতিমতো। শান্তনু, দেখো এই অভ্যাসটা তার সে নতুন নয়, 2023 সালের এই ঘটনা, কিন্তু তারও আগে বিয়ের পর থেকে সে নিজেই তার শ্বশুর বাড়ির সম্পত্তি দখল করেছে। তার শ্বশুর যখন হাসপাতালে চিকিৎসাধীন সেখানে দলিল নিয়ে গিয়ে তাকে বলপূর্বক সই করে তার নিজের জমি দখলে নিয়ে এসেছিল। স্বামীর ওপর অত্যাচার, এমনকি শ্বশুর বাড়ির সম্পত্তি হরপ করার জন্য সে যা কৃতকর্ম সে করেছে, জমির দখল নেওয়ার জন্য সে আগ্নেয়াস্ত্র নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে সেই জমি দখল নিতে যায়। পরবর্তীতে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয় এবং এই শ্বেতা খান 2023 সালে জমাদার পাড়া এলাকায় ওই বাঁকড়া অঞ্চলেরই এক গরিব প্রান্তিক পরিবারের তার স্ত্রীর, সেই গৃহকর্তার স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে টাকার প্রয়োজন ছিল। সেই সময় কোন সূত্র মারফত তার কাছ থেকে সে ধার পাওয়া যাবে বলে এই শ্বেতা খান তার ছেলের নামের সঙ্গে ওই যে গৃহকর্তা ওই ব্যক্তির তার চুক্তি করে 2 লক্ষ টাকা ধার দেবে বলে একটা চুক্তিপত্র করে, সেখানে 1 লক্ষ টাকা ইন্টারেস্ট দাবি করে এবং সেটাও লিখিত আকারে দেয়। কিন্তু ভেতরের পাতায়, পরের পাতায় যেটা দেখা যাচ্ছে, কোনো একটা জায়গায় ছোট্ট করে একেবারে উল্লেখ করে দেয় যে টাকা যদি না সুদে আসলে দিতে পারে সেই সঙ্গে তার জমিটা অর্থাৎ তার বাড়িটাও সে যে বিক্রি করে দিচ্ছে এই বিক্রি কবলা হিসাবে তার লিখিত করিয়ে নেয়। এবং এইখানে সেই ভদ্রলোক জানতে পারেননি, একেবারে প্রান্তিক মানুষ, পড়ালেখা সেইভাবে তিনি বিষয়টা অতটা খতিয়ে দেখেননি বা সম্ভব হয়নি তার পক্ষে সেই মুহূর্তে। পরবর্তীতে যখন তিনি টাকা দিতে না পারেন 2024 সালে
গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে তার বাড়ি দখলের চেষ্টা করে, বাড়ির বিভিন্ন দরজায় গেটে তালা মেরে দেয়। সেই সময় গৃহকর্ত্রী বাড়িতে ছিলেন এবং তারপরেও অসুস্থ অবস্থায় তার পরিবারের এবং ওই গৃহকর্ত্রীকে মারধর করে ওই শ্বেতা খানের লোকজন, শ্বেতা খান নিজে। এই অভিযোগ উঠছে, কারণ সে গিয়ে বলেছিল যে টাকা দিতে পারোনি, কিন্তু তোমার জমি তো আমি কিনে নিয়েছি, তোমার বাড়ি আমার, তুমি বিক্রি করে দিয়েছো। তখনই তিনি আকাশ থেকে পড়েন। পরবর্তীতে স্থানীয় ক্লাব এবং সেখানকার কয়েকজন মিলে সেই অশান্তি আটকে দেন। তবে এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে ওই পরিবারটা, যে যেহেতু শ্বেতা খান লিখিয়ে নিয়েছিল, তার ছেলের নামের সঙ্গে চুক্তি করিয়েছিল, সেখানে পরবর্তীতে কোনো আবার পদক্ষেপ নেবে না, তো এই আতঙ্কে ভুগছেন। এদিকে যে সোদপুরের যে ঘটনা, সেই ঘটনায় যে অভিযোগ উঠেছে এদের দুজন মা এবং ছেলের বিরুদ্ধে, এবং আরিয়ান এবং শ্বেতা খানের বিরুদ্ধে যে নির্যাতিতা অভিযোগ করেছে তার মাথার চুল কেটে নেওয়া হয়, সেই একেবারেই সন্তোষ, তুমি আমাদের সঙ্গে থাকো। এক্ষেত্রে যার বাড়ি কেড়ে নিয়েছে, অর্থাৎ টাকা ধার দেওয়ার নাম করে যার বাড়ি কেড়ে নেয় এই শ্বেতা খান, সেই ব্যক্তি ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন, শোনাবো আপনাদের। 1 লাখ পুলিশ স্টেশনে আমি 1,72,000 টাকা আমাকে দিয়েছিল, আমি নিয়েছিলাম। ওকে 1 বছরের মধ্যে 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আমি দিলাম না। পরে ওকে টাকা দিয়ে যাই গিয়ে সুদ বলে, হ্যাঁ। যখন ওকে টাকা দিচ্ছে যাচ্ছিলাম, উনি আমাকে বলছে আমি তোমার বাড়ি কিনেছি। আমি বলে তুমি কি করে কিনলে, তোমাকে তো আমি ধার নিয়েছি আমি টাকা। বলে না, এটা আমি কিনেছি। তাহলে আমি অবাক হয়ে গেলাম, তাহলে তো আমি তো মরে গেলাম, দিদি এরকম কেন করছেন? বলে না, আমি কিনেছি। যাকে বলবে বল আমি কিনেছি এটা। আমরা যখন দিদি আমি মরে যাবো, আমি গরিব লোক, তো বলছে যা দেখা যাবে। তাহলে আমি পাড়ার লোককে জানিয়েছি, পাড়ার লোককে জানিয়ে পাড়ার লোক আমাকে দুটো কথা বললো আগে। তো তাহলে পুলিশকে ডাকলো, এখানে বিচার হলো। তো পুলিশ বললো না, আমি দেখুন ছাড়বো, আমি 8 লাখ টাকা নেব। 1 বছর আগে 1 বছর পরে আসলো, আমার বউকে মারলো, আমার বৌমাকে মারলো, ধাক্কা দিয়ে সব তারা মারামারি করছিল। 4টে মেয়ে ছিল, 4টে মেয়েকে নিয়ে এসেছিলো। কাগজ লিখে দিয়েছে বড়োবাবুকে, তাহলে MLA-কে দিয়েছে কাগজ, তাহলে 2 নম্বর পঞ্চায়েতে দিয়েছে, তাহলে ও চেপা আছে। আমি বসে আছি, পাড়াওয়ালা বলে তুমি চিন্তা করবে না, আমি সব কাজ করে দিয়েছি, ও আসলে আমরা আছি। ছোট বউকে ছেলে পুলে কোলে নিয়ে ওকে টেনে বার করে দিল ফুলটুসি। আমার ছোট বউ ওই দিকে চলে গেছে, ওই অন্য ঘরে চলে গেছে। তারপর আমাকে টান টুন করতেছে, ওরা 4-5 জন ছিল। আমি এইদিকে আমার কুয়া আছে, ওই পর আমি বসে আছি, আমি বের হবো না। আর সব রুমে তালা মেরে দিয়েছে। রাজু বলে একটা ছেলে আছে, ওই ধাঁই দিয়ে পার পিটলো, ফুলটুসি খোল নেই তো বহুত খারাপ হয়ে যায়, ফুলটুসি খোল নেই তো বহুত খারাপ হয়ে যায়। তারপরে ফির ফুলটুসি খোললো। অন্যদিকে সোদপুরে নির্যাতিতাকে বেধড়ক মারধর এবং সেই মারধর করার পর তার চুল কেটে নেবার অভিযোগও ওঠে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সে তার ফ্ল্যাটের পিছন দিক থেকে মিলল মাথার চুল। সেই চুল পাঠালো পুলিশ, অর্থাৎ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেই চুল। এই বিষয়ে শান্তনু, যে শ্বেতা খান, আমরা জানি আরিয়ান খান ও তার মা শ্বেতা খান নির্যাতিত মহিলাকে যেভাবে অত্যাচার করেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার চুল কেটে নেওয়া হয়েছে, এই বিষয়ে আমরা আগেই জানি। এবার শ্বেতা খানের ফ্ল্যাটের পিছন থেকে মাথার চুল পাওয়া গেল। শান্তনু, এই যে ফ্ল্যাট আরিয়ান এবং শ্বেতা খান যে ফ্ল্যাটে থাকতো, তার পিছন থেকে সকালে পুলিশ সেখান থেকে চুল উদ্ধার করে, মাথার চুল। এবং পুলিশের অনুমান যে এই মাথার চুল নির্যাতিতার মাথার চুল হতে পারে, কেননা তার অভিযোগ ছিল তার মাথার চুল কেটে দেওয়া হয়েছে। তাহলে ফেললো কোথায়? এইখান থেকেই পুলিশ তদন্ত শুরু করে এবং বাড়ির পেছনে যে ঝোপঝাড় এবং সেখানে যে আবর্জনা, সেখানে পড়েছিল একদলা চুল। সেই চুল সংগ্রহ করে নমুনার জন্য পরীক্ষা করার জন্য পুলিশ নিয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে, যে বিষয়টা সামনে আসছে, এই ঘটনা যে নির্যাতিতাকে আটকে রেখে অত্যাচার এবং নির্যাতন চালানো হয়েছে, যৌন নির্যাতন চালানো হয়েছে, এটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছিলেন এই শ্বেতা খানের মা। তিনি বলেছিলেন যে এটা হতে পারে না, তিনি যদি বাড়িতে ঢুকে কাউকে দেখতেই না পান তাহলে কি করে আটকালো? রাস্তার ধারে বাড়ি, কেউ শুনতে পারলো না, কেউ জানতে পারলো না অত্যাচার চলছে। এই কিন্তু তিনি তার পক্ষে দাবি জানিয়েছিলেন যে না, অত্যাচার হয়নি, কাউকে আটকে রাখা হয়নি, এটা শ্বেতা খানের মা কিন্তু দাবি তুলেছিলেন। এবং এই সবই মিথ্যা বলে তিনি বলার চেষ্টা করেছেন। কিন্তু প্রমাণ হলো যে তার মাথার চুল যদি কেটে থাকে, সেই চুল বাড়ির পেছনে ফেলে দেওয়া হয়েছে, তাহলে সেই চুল কার এলো? মাথার চুল কোথা থেকে এলো? পুলিশ কিন্তু সন্দেহ করছে এবং অনুমান করছে যে এই চুল ওই নির্যাতিতার মাথা কেটে দেওয়া চুল হতে পারে। তার নমুনা নিয়ে গেছে এবং তা পরীক্ষা করে দেখা হবে। অর্থাৎ সেই নির্যাতিতা যে বাঁকড়ার
ফকিরপাড়ার এই ফ্ল্যাটে যে তাকে আটকে রাখা হয়েছিল, গৃহবন্দী করে রেখে তাকে যে অত্যাচার চালানো হতো, নির্যাতন করা হয়েছে, এটা কিন্তু প্রমাণ হতে চলেছে যে এই সমস্ত কিছু তথ্য এবং পুলিশের সংগ্রহ এই চুলের নমুনা থেকে যদি তা সঠিক হয়ে থাকে এবং পরীক্ষায় যদি ধরা পড়ে। ধন্যবাদ শান্তনু। শ্বেতা খানের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য, একের পর এক বিস্ফোরক তথ্য। এবং শ্বশুরবাড়ির সম্পত্তিও হাতিয়ে নেয় শ্বেতা খান, এবং এই বিষয়ে শ্বেতার প্রাক্তন স্বামী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। একদম খুব অত্যাচার জুলুম করতে আরম্ভ করছিল। কি অত্যাচার? সম্পত্তি লিখে দিতে হবে, আপনার এই আলাদা খাবে, একসাথে থাকবেন। আমার আব্বাজানের সাথে থাকতে দিচ্ছিল না, বলছে না তোর মার সাথে তোর বাপের সাথে থাকতে দেবো না, চল তোর পুরনো বাড়ি আছে। ফোনে এর সাথে ওর সাথে কথা মোটামুটি নোংরামো, আমার সামনেও উল্টো পাল্টা, সে রাত 2টো 1টা অবধি মোটামুটি কথা বলছে। হ্যাঁ, বলছি কার সাথে? এই অমুক অমুক, হ্যাঁ আত্মীয়র সাথে। ও প্রচুর ছেলের সাথে ওটা বাসা করতো। আপনি যে জানতে পারলেন যখন অনেক ছেলের সাথে ঘুরতে বেড়াতো, জি, ওটা কিভাবে জানলেন? ও আমার তো নিজের চোখে দেখেছি, নিজের চোখে আমি হাটফাট করে এসে দেখছি অন্য ছেলেরা সব বসে রয়েছে। এই শয়তানটা যাকে বিয়ে করেছি, এই শয়তানটা হসপিটালে গিয়েও জ্বালিয়েছে। হসপিটালে গিয়ে বলছে দলিল বার কর, এই দলিলে সই কর, দলিলে সই কর। এই যে আমার থেকে জোর জবরদস্তি যে 2 কাঠার মতন এই লিখে নিয়েছে, ওটা ব্ল্যাকমেল করে জোর জবরদস্তি করে আমার জয়েন্ট হসপিটাল আমার আব্বাজি মমতার সাথে লড়ছে, মমতার সাথে। ওখানে গিয়ে আপনার সিস্টার ডাক্তাররা সব দেখতে, কি ফ্যামিলি রে। কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্য এবং এই ঘটনায় ওয়াজেদ খানকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর। কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্য এবং এই ঘটনার জেরে মূল অভিযুক্ত ওয়াজেদ খান, তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ইতিমধ্যেই তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল এবং 16ই জুন পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 16ই জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, 16ই জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং কামাখ্যা নিয়ে রীতিমতো আপত্তিকর মন্তব্য করে এই ওয়াজেদ খান। মৌমিতা, আর কি জানা যাচ্ছে? দেখো, ওয়াজেদ খানকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। 16ই জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, জেল হেফাজত নয়। এবং মূলত কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। তার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও করতে দেখা যায় তাকে, এবং যে কারণে কলকাতা থানায় তার বিরুদ্ধে গত সোমবার অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরে কলকাতা পুলিশ তাকে 3বার নোটিশ পাঠায়, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু প্রত্যেকবারই তিনি হাজিরা এড়িয়ে যান। ওয়াজেদ খানের বাবা দাবি করেছিলেন যে তিনি পলাতক, তিনি অ্যাবসকন্ডেড রয়েছেন। তবে গতকাল সন্ধ্যেবেলায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা একেবারে আমাদের থানা এলাকা থেকে, অর্থাৎ সেখান থেকে তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে একাধিক ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে এরকম বেশ কিছু মন্তব্য তিনি করেছেন এবং কামাখ্যা মন্দির নিয়ে বিশেষ একটি ধর্মকে কেন্দ্র করে তিনি মন্তব্য করেছেন এবং যে কারণে নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। যেটা সরকারি আইনজীবীর তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে 2 থেকে 3 বছর আগে এরকম বেশ কিছু ভিডিও তিনি পোস্ট করেছিলেন যেখানে এই ধরনের মন্তব্য করতে দেখা যায়। সেক্ষেত্রে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে, সাইবার এক্সপার্টদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং প্রবিষ্টা পানবি, যাকেও একই রকম ভাবেই কামাখ্যা মন্দির সংক্রান্ত বিতর্কে তাকে গ্রেফতার করা হয়েছিল, সেই শর্মিষ্ঠা পানবির বিরুদ্ধেও কিন্তু থানায় অভিযোগ করেছিলেন এই ওয়াজেদ খান। পরবর্তীকালে দেখা যায় যে তিনিও একই অভিযোগে অভিযুক্ত। তো সেক্ষেত্রে পুলিশের বক্তব্য যে এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে আরো বেশ কিছুটা সময় লাগতে পারে, যে কারণে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অনেকগুলো মেসেজ তিনি ডিলিট করে দিয়েছেন, অনেক পোস্ট তিনি ডিলিট করে দিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, সেগুলো রিট্রিভ করতে বেশ কিছুটা সময় লাগবে। তিনি যে হেড স্পিচ দিয়েছেন সেগুলো সারা দেশেই ছড়িয়ে পড়েছে, দেশ জুড়ে একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করার তিনি চেষ্টা করছিলেন, যে কারণে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তাকে নিজের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয় এবং 16 জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ধন্যবাদ মৌমিতা।
প্রাইম টাইম আজ এ পর্যন্তই। বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইন পম্পির সঙ্গে।